তাই হবে আমাদের জীবনে সফল। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই নদীর ঝর্ণা, ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাস তোমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস নেওয়ার শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা বিষয় হচ্ছে কার্যপত্র, সপ্তম অধ্যায়, হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের। আজ তোমাদের চতুর্থ ক্লাস কার্যপত্রের। আজকের ক্লাসেও আমি তোমাদের অঙ্ক নেব। তৃতীয় নম্বর ক্লাস, অর্থাৎ তৃতীয় ক্লাসে আমি অঙ্ক দেখে দিয়েছিলাম। আজকেও অঙ্ক ক্লাস হবে। তো এই অধ্যায় পাঠ শেষে, অর্থাৎ হিসাবের বইতে যথাযথভাবে সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা কীভাবে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ এই বিষয়গুলো ইতিমধ্যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস যে আলোচনা হয়েছে, আজকে সর্বশেষ অর্থাৎ এই অধ্যায়ের চতুর্থ ক্লাসেও আজকে অঙ্কের বিষয়ের মধ্যে থাকবে একটি সমস্যা 3। জনাব সৈয়দ আমিম হিসাব বই হতে নিম্নের রেয়ামিল পাওয়া গেল। তো প্রথমে একটি রেয়ামিল দেওয়া হয়েছে। তো রেয়ামিলের যে বিষয়গুলো, ভাড়া ও বেতন, ডেবিট দিকেট ব্যয়, বিজ্ঞাপন 10,000 টাকা, স্টোর ইকুইপমেন্ট যেটি সম্পদ, অফিস ইকুইপমেন্ট সম্পদ, সাপ্লাইজ খরচ, ব্যয়, ক্রয় পরিবহন ব্যয়, নগদ সম্পদ, মূলধন, মালিকানা সত্ত্ব, বিনিয়োগ সম্পদ, বিক্রয়, আয়, প্রাপ্য হিসাব 40,000 টাকা, ক্রয় 70,000 টাকা যেটি ব্যয়, প্রাপ্ত সুদ, আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি দেওয়া আছে, এটা ক্রেডিট দিকে। তারপরে প্রারম্ভিক মজুত পণ্য, ডেবিট দিকে ব্যয় হিসাবে প্রদেয় হিসাব যেটি দায়, আসবাবপত্রের বিক্রয়জনিত ক্ষতি যেটি এখানে ব্যয় হিসেবে ধরা হয়েছে। এখানে সমন্বয়গুলো কি কি থাকবে আছে আমরা দেখি। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। কারবারের মজুত থেকে 1,000 টাকা মূল্যের দ্রব্য অফিস ইকুইপমেন্টের হিসেবে ব্যবহার করা হয়। তারপরে সমাপনী অফিস ইকুইপমেন্টের উপর 5% অবচয় ধার্য করতে হবে। প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়। অনাদি পাওনা সঞ্চিতি 5,000 টাকা দ্বারা হ্রাস করতে হবে। 5,000 টাকার প্রাপ্য নোট পাওয়া গেছে কিন্তু হিসাবভুক্ত করা হয়নি। 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং 3 বিজ্ঞাপনের 1/3 অংশ অবলোকন করতে হবে। অর্থাৎ এখানে যে সমন্বয়গুলো আছে, মূলত আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব তখন এই সমন্বয়গুলো আমরা দেখব। করণীয় কি? করণীয় কতে উপযুক্ত তথ্যের আলোকে সমন্বয় জাবেদা, অর্থাৎ যে সমন্বয় জাবেদাগুলো আছে সেগুলোর সমন্বয় জাবেদা দিতে হবে। প্রথমে জাবেদা ছকটি হবে তারিখ, বিবরণ, সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বইটি হবে জনাব সৈয়দ আমিমের বইতে জাবেদাটি প্রস্তুত করা হয়েছে। তো এক্ষেত্রে প্রথম জাবেদাটি ছিল হচ্ছে সেটার জন্য জাবেদা কি আসবে, সমাপনী দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মজুত পণ্য লিপিবদ্ধ করা হলো। সুতরাং এখানে সমন্বয় দাখিলা হবে না। এখানে সমাপনী দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মজুত পণ্য লিপিবদ্ধ করা হলো, সুতরাং এখানে সমাপনী দাখিলা হবে না। এখানে অফিস ইকুইপমেন্ট যেটি তার অর্থাৎ ক্রয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ এখানে
ক্রয় হিসাব এখন ক্রেডিট করা হয়েছে আর অফিস ইকুইপমেন্ট ডেবিট করা হয়েছে। তো 1000 টাকা অফিস ইকুইপমেন্ট হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তারপরে অবচয়ের মুখস্থ জাবেদা, যেটি অবচয় হিসাব ডেবিট আর অফিস ইকুইপমেন্ট, অর্থাৎ এখানে পুঞ্জীবিত অবচয় হিসাব হিসাবে দেওয়া যাবে, এটি অফিস ইকুইপমেন্ট ক্রেডিট করা হয়েছে। তারপর অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদি পাওনার জন্য, যেটি সমন্বয় করা হয়েছে 1000 টাকা। আর অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, অর্থাৎ 500 টাকা দ্বারা বৃদ্ধি হ্রাস করার জন্য যেটি, সেটি অনাদি পাওনা হিসাব ডেবিট, অনাদি পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। এখানে প্রাপ্য নোটের টাকা পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। কারণ এখানে প্রাপ্য নোট, তার জন্য নগদে টাকা পাওয়া গিয়েছে 5000 টাকা, আর এই জন্য নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। তারপরে বিজ্ঞাপনের 1/3 অংশ অবলোকন করতে হবে। বিজ্ঞাপনের 1/3 অংশ অবলোকন করো বলার কারণে এখানে বিজ্ঞাপনের জন্য পণ্য দেওয়া হলো, এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। কারণ বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এটাই যদি নগদ টাকা হতো তাহলে আমরা এভাবে লিখতাম না, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কিন্তু এখানে বিজ্ঞাপন বাবদ কি পণ্য বিতরণ করা হয়েছে, এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট আর পণ্য বিতরণের জায়গায় এখানে ক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট আর বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। কারণ বিজ্ঞাপনের 1/3 অংশ বিলম্বিত করা হয়েছে। তো বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ, অলিক সম্পদ, যেটি হবে ডেবিট 8000 টাকা, আর বিজ্ঞাপন হিসাব হবে ক্রেডিট। কারণ বিজ্ঞাপন খরচ, যেটি এখন ক্রেডিট করতে হবে, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 8000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন সমন্বয় করা হলো। তারপরে বিনিয়োগের অনাদায়ী সুদের জন্য জাবেদা হবে, কারণ সম্পদের সুদ আয় বকেয়া থাকলে সেটি সম্পদ হয়, অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, অর্থাৎ এটি আয় হিসাবে গণ্য করা হয়েছে, অর্থাৎ ব্যাখ্যার ক্ষেত্রে বকেয়া বিনিয়োগের সুদ হিসাবভুক্ত করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদাগুলো সম্পূর্ণ করা হলো। তারপরে খতে কার্যপত্র প্রস্তুত, জনাব সৈয়দ আমিমের কার্যপত্র, তারপরে তারিখ 2012 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। প্রথমে হিসাবের নাম, অর্থাৎ র্যামিলে যে বিষয়গুলো ছিল সেগুলো, প্রথমে র্যামিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিকের যোগফল 2,72,600 টাকা, 2,72,600 টাকা। তারপরে সমন্বয় যে জাবেদাগুলো করা হয়েছে সেইগুলো মূলত হচ্ছে আমরা সমন্বয় জাবেদার মধ্যে লিখব, অর্থাৎ কতে যে সমন্বয় জাবেদাটি করা হয়েছে সেটি মূলত হচ্ছে সমন্বয় জাবেদার মধ্যে প্রথমে লিখতে হবে। তো প্রথমে সমাপনী জাবেদার মধ্যে দেখি আমরা কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এখানে বিজ্ঞাপনের খরচ ক্রেডিট করা হয়েছিল, সেটি বিজ্ঞাপনের সোজাসুজি ক্রেডিট দিকে 8000 টাকা, এবং বিলম্বিত বিজ্ঞাপন যেটি ডেবিট করা হয়েছে। তো এক্ষেত্রে নিচে যে লেনদেনের সাথে মিল থাকবে সেটি সরাসরি ওই সোজা লিখতে হবে, আর যেটি মিল থাকবে না সেটি নিচে তার নাম দিয়ে লিখবা, অর্থাৎ এর নিচে এটি আছে বিলম্বিত বিজ্ঞাপন বলে। তারপরে অফিস ইকুইপমেন্ট ক্রেডিট করা হয়েছে 555 টাকা, সেটি এখানে দেওয়া হয়েছে। তারপরে অফিস ইকুইপমেন্ট ডেবিট করা হয়েছিল 1000 টাকা, সেটি ডেবিট দিকে দেওয়া হয়েছে। আর বিজ্ঞাপন খরচ ডেবিট করা হয়েছিল 2000 টাকা, অর্থাৎ এই দুইটা, অর্থাৎ এখানে 10,000 টাকা ডেবিট ছিল বিজ্ঞাপন, তার মধ্যে বিজ্ঞাপন 2000 টাকা আরও ডেবিট হয়েছে, অর্থাৎ 10 আর 2 12, আর ক্রেডিট হয়েছে বিজ্ঞাপন 8000 টাকা। তো 10 দিয়ে 12,000 টাকা থেকে 8000 টাকা বাদ দিলে থাকে 4000 টাকা ডেবিট দিকে, অর্থাৎ বিজ্ঞাপন খরচ বাবদ আয় বিবরণীতে 4000 টাকা লেখা হয়েছে। আর বেতন ভাতার এর কোনো সমন্বয় নাই, আর বেতন ভাতা একটি ব্যয় হওয়ার কারণে আয় বিবরণীতে ডেবিট দিকে 21000 টাকা দেখানো হয়েছে। তারপরে স্টোর ইকুইপমেন্ট এটি সম্পদ, একবারে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে লেখা হয়েছে। তারপরে অফিস ইকুইপমেন্টের যে 1000 টাকা সমন্বয় এবং 555 টাকা সমন্বয়, অর্থাৎ 1000 টাকা ডেবিট দিকে, অর্থাৎ 10,100 টাকা যোগ 1000 টাকা 11,100 টাকা থেকে
5,555 টাকা বাদ দিলে থাকে 10,545 টাকা, যেটি সম্পদ অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে দেখানো হয়েছে। তারপরে নগদে যে 30,000 টাকা ছিল, সমন্বয় ছিল 5,000 টাকা, ডেবিট যোগ করলে হয় 35,000 টাকা। নগদ যেহেতু সম্পদ, এই জন্য আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে লেখা হয়েছে। মূলধনের সাথে কোনো সমন্বয় নাই, একবারে সরাসরি মূলধন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তাই পাশে যাবে। বিনিয়োগের সাথে কোনো সমন্বয় নাই, বিনিয়োগ সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পাশে যাবে। বিক্রয় আয়ের সাথে কোনো সমন্বয় নাই, এই জন্য সমন্বিত রেওয়া মিল এবং আয় বিবরণীর ক্রেডিট পাশে বসবে। প্রাপ্য হিসাব সম্পদের সাথে কি আছে, প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে 6,000 টাকা আছে, এই জন্য 40,000 টাকা থেকে 6,000 বাদ দিলে সমন্বিত রেওয়া মিলে 34,000 টাকা। আর প্রাপ্য হিসাব সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে 34,000 টাকা বসবে। ক্রয় হিসাব 70,000 টাকা, ক্রয়ের সাথে সমন্বয় ছিল ক্রেডিট দিকে 43,000 টাকা, তো 70,000 টাকা থেকে ক্রেডিট 43,000 বাদ দিলে থাকে 27,000 টাকা। আর ক্রয় সমন্বিত রেওয়া মিলিয়ে 27,000 টাকা হবে, এবং এই 27,000 টাকা যেহেতু ক্রয় ব্যয়, তাই আয় বিবরণীতে ডেবিট দিকে আসবে। প্রাপ্ত সুদ আয় হচ্ছে আয়ের সাথে ক্রেডিট দিকে ছিল 1,440 টাকা, তো 600 আর ক্রেডিট দিকে 1,440 টাকা যোগ করলে হয় সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট দিকে 2,040 টাকা, এবং আয় বিবরণীতে এটি ক্রেডিট দিকে আসবে, কারণ এটি প্রাপ্ত সুদ আয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে এবং এর ডেবিট দিকে আছে 1,000 টাকা, তো 2,000 টাকা থেকে 1,000, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বয়ে ক্রেডিট দিকে আছে 500 টাকা। তো এখানে ক্রেডিট দিকে 2,000 আর এখানে 500, 2500 থেকে ডেবিট দিকে 500 বাদ দিলে ক্রেডিট দিকে থাকবে হচ্ছে 1,500। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট দিকে, এবং এটি দায় হিসেবে কাজ করবে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট পাশে বসবে, অর্থাৎ একে বিপরীত সম্পদ হিসেবে কাজ করা হয়েছে। পারমিক মজুত পণ্য 45,000 টাকা, সমন্বিত রেওয়া মিলে 45,000 টাকা। পারমিক মজুত পণ্য ব্যয়, এই জন্য আয় বিবরণীতে ডেবিট দিকে হবে। প্রদেয় হিসাব দায়, এর সাথে কোনো কাজ নাই, সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট দিকে, এবং এটি দায় হওয়ার কারণে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট দিকে বসবে। আসবাবপত্রের বিক্রয়জনিত ক্ষতি হচ্ছে রেওয়া মিলের ডেবিট দিকে এবং সমন্বিত রেওয়া মিলের ডেবিট দিকে, এবং এটি একটি ব্যয়, তাই আয় বিবরণীর ডেবিট দিকে আসবে। সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, সমাপনী মজুত পণ্য সমন্বিত রেওয়া মিলের ডেবিট দিকে, এবং সমাপনী মজুত পণ্য একটি সম্পদ, এই জন্য আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পাশে আসবে। অর্থাৎ যে সকল লেনদেনের সমন্বয়ের মধ্যে উপরের মিল ছিল না, সেগুলো নিচে লেখা হয়েছিল, যেমন অবচয় অফিস ইকুইপমেন্টের, সেটি ব্যয় 555 টাকা, এটি 555 টাকা ধরে, অর্থাৎ এটি আয় বিবরণী ডেবিট দিকে দেওয়া হয়েছে। অনাদি পাওনা একটি নিশ্চিত ক্ষতি খরচ, এটি এখানে আসবে। তারপরে বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, যেটি 8,000 টাকা, যেটি উপরে ছিল না, এটি নিচে লেখা হয়েছে। বিনিয়োগের বকেয়া সুদ 1,440 টাকা, এটি হবে এখানে, এবং এটি একটি সম্পদ, কারণ আয় বকেয়া সম্পদ, এই জন্যে ডেবিট দিকে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণ ডেবিট দিকে বসানো হয়েছে। অর্থাৎ এগুলো যোগ করে যে নিট আয়গুলো যোগ করলে হয় 1,62,040 টাকা থেকে এই ব্যয়গুলো বাদ দিলে হয় নিট লাভ হয় 57,485 টাকা। তো 57,485 টাকা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে বসিয়ে দুইটি যোগ করলে অঙ্কটি মিলে যাবে, অর্থাৎ এখানে হবে 1,68,985 টাকা এখানে যোগফল আর্থিক অবস্থার বিবরণী। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে গ নম্বর প্রশ্নে যে জনাব সৈয়দ আমিমের সমাপনী জাবেদা দাখিলা দাও, তো সমাপনী জাবেদা দাখিলা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ এখানে বিশদ আয় বিবরণী বা শুধু আয় বিবরণীর যে সকল লেনদেনগুলো, অর্থাৎ আয় ব্যয় উত্তোলন, এই সকল লেনদেনগুলো আসবে। এখানে আয় বিবরণী হিসাব ডেবিট এবং প্রারম্ভিক মজুত পণ্য হিসাব ক্রেডিট 45,000 টাকা, কারণ প্রারম্ভিক মজুত পণ্য একটি ব্যয় ছিল। তারপরে সমাপনী মজুত পণ্য অর্থাৎ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, সমাপনী মজুত পণ্যকে ক্রয়ের সাথে সমন্বয় করা হয়েছে। তারপর বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্ত সুদ আয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। তারপরে সকল ব্যয়গুলো, ব্যয়ের ক্ষেত্রে ব্যয়গুলো সবগুলো ক্রেডিট করতে হবে, যেমন ভাড়া বেতন হিসাব ক্রেডিট, সাপ্লাই হিসাব ক্রেডিট, ক্রয় পরিবহন ক্রেডিট, বিজ্ঞাপন ক্রেডিট, ক্রয় ক্রেডিট, আসবাবপত্র হিসাবের বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট, অনাদি পাওনা হিসাব ক্রেডিট, এবং এইগুলোর যোগফলই মূলত আয় বিবরণী ডেবিট দিকে লেখা হয়েছে। তারপরে নিট লাভে স্থানান্তর করার জন্য, অর্থাৎ এখানে
আয়গুলো যোগ করে হয়েছে, আয় থেকে ব্যয় বাদ দিলে যেটি থাকবে সেটি হচ্ছে মূলধন স্থানান্তর, অর্থাৎ আয় বিবরণ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে যে নেট লাভ বের হয়েছিল সেটি মূলত সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করে হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি কাজ থাকবে। কাজটি হচ্ছে জনাব আমিনুল র্যামিল এর র্যামিলটি দেওয়া আছে উত্তোলন মূলধন, কাল কাবজা যন্ত্রপাতি, মজুদ পণ্য, 1 তারিখ অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় ও বিক্রয়, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, সাধারণ খরচ, উপভাড়া, শিক্ষানবিশ সালামি, মজুরি, তারপরে শিক্ষানবিশ ভাতা, ভাড়া ও কর, সাপ্লাইস খরচ, নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনাদি পাওনা, সঞ্চিত হিসাব, প্রদেয় নোট হিসাব। অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 17,300 টাকা, অনাদি পাওনা 700 টাকা হিসাবভুক্ত করতে হবে, অনাদি পাওনা সঞ্চিত বাড়িয়ে 500 টাকায় করতে হবে, সাধারণ খরচ 500 টাকা অগ্রিম আছে, মজুরি, ভাড়া ও কর 800 টাকা বকে আছে, উপভাড়া 300 টাকা বকে আছে, শিক্ষানবিশ সেলামি ও শিক্ষানবিশ ভাতা যথাক্রমে 200 ও 500 টাকা বকে আছে, অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 500 টাকা। করণীয় উপযুক্ত তথ্যের আলোকে সমন্বয় জাবেদা করো, কার্যপত্র প্রস্তুত করো, সমাপনী জাবেদা প্রস্তুত করো আর বিপরীত দাখিলা প্রস্তুত করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটি যদি বাসায় করো তাহলে সব ধরনের বিষয়গুলো এই অধ্যায়ে যে যে বিষয়গুলো অঙ্ক আসে সে সকল বিষয়গুলো এখানে করণীর মধ্যে আছে, অর্থাৎ সমন্বয় জাবেদা, কার্যপত্র, সমাপনী জাবেদা এবং বিপরীত জাবেদা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝছো এবং আশা করি যদি কোনো সমস্যা থাকে বা তাহলে অবশ্যই জানাবে এবং সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।